শুরু করছি বাংলা বলছে। সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর 2 সপ্তাহ কেটে গেছে। 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন। গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গেছে। বাংলার কয়েক কোটি জনতা বিচার চাই দাবি জানিয়ে গলা ফাটিয়েছে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, ইডি। কেউ 48 ঘন্টার মধ্যে ফাঁসির দাবি করলেন, কেউ বললেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। এরই মধ্যে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি, যার ফলে সাধারণ গরিব মানুষের চরম ভোগান্তি। কিন্তু সেই নির্যাতিতা পেশাদার হিসেবে কাজ করতে গিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর যাকে ধর্ষণের মতো ঘৃণ্যতম ঘটনার শিকার হতে হলো এবং শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো, সেই মেয়েটি কবে পাবেন বিচার? কবে ছাত্রীর পরিবার তারা একটু ঘুমোতে যেতে পারবেন নিশ্চিন্তে? বিচার কি আজ ব্যাকফুটে? রাজনীতির ঘোলা জলে কি মাছ ধরতে নেমেছে শাসক বিরোধী সবাই? কেন সব মিলিয়ে 12 দিন পরপর জিজ্ঞাসাবাদ করার পরও অধরা সন্দীপ ঘোষ? সঞ্জয় রায় কি একমাত্র অপরাধী? সিবিআই তদন্তের গতি কি তবে শেষ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যে তলিয়ে যাবে? এ প্রশ্ন উঠছেই। আর এই প্রশ্ন নিয়েই আজকের বাংলা বলছে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, বিজেপির পক্ষ থেকে সর্বরী মুখার্জি, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোজ খান্না। আমি শুরুতে আপনাদের দেখাবো যে যখন আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ, গতকাল নবান্ন অভিযান, আজ 12 ঘন্টার বিজেপির ডাকা বন্ধ, এর আগে একের পর এক মিছিল, একের পর এক সভা, সামনেও আগামী দিনেও একাধিক কর্মসূচি রয়েছে বিভিন্ন ফোরাম থেকে। প্রশ্ন হচ্ছে, বিচারের দাবি কি ব্যাকসিটে চলে যাচ্ছে? ফ্রন্ট সিট দখল করে নিচ্ছে রাজনীতি? 12 বছর আগে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে তোলপাড় পড়ে যায় দেশে। আইন বদলাতে হয়। আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাতেও তোলপাড় দেশ। কিন্তু কবে মিলবে বিচার? দোষীরা কি আদৌ শাস্তি পাবে? 9 আগস্ট আরজিকরের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হলে ধর্ষণের পর খুন করা হয় পড়ুয়া চিকিৎসককে। তদন্ত হাতে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত সঞ্জয় রায়কে। সিসিটিভির ফুটেজেও ঘটনার দিন সঞ্জয় রায়কে সেমিনার হলের বাইরে করিডোরে দেখা যায়। 13 আগস্ট তদন্ত হাতে নেয় সিবিআই। তারপর থেকে 2 সপ্তাহ পার। প্রশ্ন উঠছে, তদন্তের অগ্রগতি কত দূর? এক নজরে 14 দিনের সিবিআই তদন্ত। ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। 12 দিন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডি তদন্ত। নির্যাতিতার সহকর্মী 4 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট। ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ পুলিশ কর্মী অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট। আরও এক সিভিক ভলান্টিয়ার সৌরভের পলিগ্রাফ টেস্ট। তদন্তের অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে। তাহলে কি তদন্তের 2 সপ্তাহ পরেও সিবিআই তদন্তের নিট ফল শূন্য? আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করব, পিসিকে গিয়ে কানে কানে একলা জিজ্ঞেস করুন, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার পিসি কি করেছেন, কি নির্দেশ দিয়েছেন, এবং সন্দীপ ঘোষ কে আপনাদের, সেটাও একবার জিজ্ঞেস করবেন। তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি জানতেন না এসপিডি কে, এসপিডি চক্র কি? আরজিকর নির্যাতিতার বিচার চেয়ে মেয়েদের রাত দখল দেখেছে রাজ্য। শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত ওই প্রতিবাদের সঙ্গেই রাজ্য দেখেছে নবান্ন অভিযানের হিংসা। বুধবার রাজ্য দেখেছে বন্ধ, যার নেপথ্যে বিজেপি। দাবি মহিলাদের সুরক্ষা, অথচ চুরি হাতে প্রতিবাদ। রাজনৈতিক দলগুলো কি জানে এটাও নারীদের প্রতি অপমানের? প্রশ্ন উঠছে, বন্ধ
হিংসা, ভাঙচুর, এই প্রতিবাদ থেকে কি বিচার মিলবে, নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি? বন্ধের পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা বলবো না। বন্ধ আমরা সমর্থন করিও নি, আবার ব্যর্থ তাও চাই, এটাই বলতে পারি। আমরা চাই প্রতিবাদটা চলুক, প্রতিবাদ সে যেভাবেই যেভাবে। মঙ্গলবারের নবান্ন অভিযান একসময় তাণ্ডবের চেহারা নেয়। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে আগুন লাগানো, সব দিক থেকে আক্রমণের মুখে পড়ে পুলিশ। ইট পাথরের আঘাতে মাথা ফাটে, দৃষ্টিশক্তি হারান পুলিশ কর্মী দেবাশিস চক্রবর্তী। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না। তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো। 5ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি, ফের সুপ্রিম কোর্টে তদন্তের অন্তর্বর্তীকালীন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। বুধবার নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। পরিবার তো বটেই, তদন্ত নিয়ে ধৈর্য হারাচ্ছেন সাধারণ মানুষ। বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে? কলকাতা টিভি। ইতিমধ্যেই ডক্টর মনোজ খান্না আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি ডক্টর খান্নাকে দিয়ে শুরু করব। ডক্টর খান্না, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আপনার আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? 9ই অগস্ট এই ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা একাধিক স্বতঃস্ফূর্ত কর্মসূচি দেখেছি, রাত দখলের সেই মধ্যরাত থেকে শুরু করে একাধিক, আবার গতকালের নবান্ন অভিযানও দেখেছি, আজকের বন্ধ দেখেছি, এমনকি মুখ্যমন্ত্রী তিনিও মিছিল করেছেন ফাঁসির দাবি নিয়ে। আমার প্রশ্ন, আপনার আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় যে বিচারের দাবিটা সেটা ফোর ফ্রন্টে থাকছে নাকি আসলে ব্যাকসিটে চলে যাচ্ছে? এই যে ঘটনাটা হলো খুবই দুঃখের বিষয়, কেন কি একটা ইয়াং ডাক্তার, একটা ইয়াং মেয়ে তার সঙ্গে হলো, এবং আমরা কিন্তু গর্ব করি যে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গে যতটা সম্মান, যতটা ইজ্জত একটা মহিলাকে দেয়া হয় পৃথিবীতে খুব কম জায়গা হয়। ইনফ্যাক্ট একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ে আমি কয়েক বছর আগে বলেছিলাম যে কলকাতা বোধহয় একমাত্র শহর যেখানে যদি একজন মহিলা একটা বাসে কিংবা ট্রামে ওঠেন, পাবলিক ট্রান্সপোর্ট, তো ছেলে দাঁড়িয়ে ওদেরকে জায়গা দিয়ে দেয়। ইটস ভেরি আনফর্চুনেট, এটা আরও লম্বা হয়ে গেছে, খুবই খারাপ। আমি নিশ্চিত জানি সবাই চেষ্টা করছে, সিবিআই করছে, সরকার করে যাই করছে, তত তাড়াতাড়ি সমাধান করা যায়, যত তাড়াতাড়ি দোষীদের এক দোষী হোক কিংবা একাধিক হোক সবাইকে ভালো করে শাস্তি করে, ইট শুড বি এ লেসন টু সোসাইটি দ্যাট দিস থিংস হ্যাভ নেভার হ্যাপেন। এটা হলেই কিন্তু এর সমাধান হবে। তো যতক্ষণ না হয় এই ব্যাপারটা কিন্তু শান্তি হবে না। কি মনে হচ্ছে যে সবকিছু রাইট ট্র্যাকে আছে নাকি কোথাও বিষয়টা ডিভিয়েট করে যাচ্ছে? রাইট ট্র্যাকে আছে কিনা আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু একটা কথা পরিষ্কার বলি, সবাইকে বলি যে পৃথিবীতে দ্য মোস্ট স্ট্রেসফুল জব ইন এনি প্রফেশন, দ্য মোস্ট স্ট্রেসফুল জব হচ্ছে ডাক্তার এবং পুলিশ। এবং এই দুটো প্রফেশনই আছে যেখানে যখন সবাই আনন্দ করে, সবাই ফুর্তি করে, সে দুর্গাপূজা হোক, কালী পূজা হোক, ক্রিসমাস হোক, নিউ ইয়ার হোক, তখন কিন্তু এই দুটো প্রফেশন কাজে ব্যস্ত থাকে এবং ওদের ম্যাক্সিমাম থাকে। তো এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সমাধান করা যাবে সে ভালো। আমি জানি না সিবিআই কতদিন টাইম নেবে, সিবিআই এখন কেস দেখছে, বাট ইট হ্যাজ টু বি ডান দ্যাট দি আর্লিয়েস্ট টু ব্রিং ব্যাক নর্মালসি টু দ্য স্টেট। আমি আসবো আপনার কাছে, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি এখানে একটু সর্বরিদির কাছে আসি। সর্বরিদি, আমরা দেখলাম যে গতকাল নবান্ন অভিযান হলো, পুলিশ অভিযোগ করলো যে নবান্ন অভিযানের নামে যেটা হয়েছে সেটা তাণ্ডব বললেও সেটাকে অনেক নরম করে বলা হয়, সেটা আন্ডারস্টেটমেন্ট। এবং আমরা দেখলামও বিভিন্ন জায়গায় পুলিশের ওপর ইট বৃষ্টি হলো, পুলিশ পাল্টা লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাসের শেল ফাটলো, জলকামান চললো, অনেকে গ্রেফতার হয়েছেন। এমনকি এই ছাত্র সমাজের দুজন অন্যতম ফেস যারা সাংবাদিক সম্মেলন করছিলেন, সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর হালদার, তারা গ্রেফতার হয়েছেন। আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ বিজেপির ডাকে। সব মিলিয়ে আসল ইস্যুটা কোথায়? আসল ইস্যুটা কি চাপা পড়ে যাচ্ছে না? না না, একদমই না। তার কারণ মানে এইগুলোও আপনি জানবেন যে যে মেয়েটির
সঙ্গে পাশবিক অত্যাচার করা আমি হয়েছে। পাশবিক শব্দটায় আপত্তি জানাবো, পশুরাও এরকম করে না। ঠিক ঠিক কথা, ঠিক, পশুদের সম্পর্কেও এটা ভুল বলা হবে। ফলে এবং সেটাকে আড়াল করার যে ভয়ঙ্কর চেষ্টা হয়েছে। দেখুন আজকে বলা হচ্ছে, আমি আপনার চ্যানেলে দেখলাম যে তৃণমূলের নেতা বলছেন যে সিবিআই এর জন্য আমরা আন্দোলন করব, কিন্তু 5 দিন ধরে তথ্য প্রমাণটা দারুণভাবে লোপাট করা হয়েছে, সেই সময় কিন্তু উনি কোনো কথা বলেননি। দেখুন আইন শৃঙ্খলা ব্যর্থ, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, তথ্য বিকৃতি হচ্ছে জেনেও চুপ করে থাকা, শাসকের মানে পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করা, নিরপেক্ষতা বজায় না রাখা, ক্ষমতার অপব্যবহার এবং প্রকৃত দোষীদের আড়াল করা। এই যে আমি 8টা পয়েন্ট কি 7টা পয়েন্ট বললাম, আপনি খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা হবার পরে যখন সিবিআই এর হাতে তদন্তটা এসে পৌঁছলো, সেটা কিন্তু এত সহজ এবং এত মানে এক্ষুনি কেন করে ফেলছে না বলে যারা কথা বলছেন আমরা দেখছি। আমি জানি না যে এত নিয়মানুবর্তিতার সঙ্গে সিবিআই অফিসাররা তারাও প্রত্যেকদিন অফিসে যাতায়াত করেন কিনা, কারণ তাদের নিশ্চয়ই বাইরে আউটডোর অ্যাসাইনমেন্ট থাকে ইত্যাদি, বা তাদের অফ ডে থাকে। সন্দীপ ঘোষের অফ ডেও নেই না, তার কারণ রোজই তিনি যাচ্ছেন এবং আসছেন, কিন্তু নিটফলটা কি? না যাচ্ছেন আসছেন বলে মনে হচ্ছে, কিন্তু যেভাবে তার কাছ থেকে কথা নেওয়া হচ্ছে এত ক্রাইমের সঙ্গে যুক্ত। দেখুন আরজি করের এই মেয়েটির সাথে ঘটা ঘটনাটা শুধু একটা ঘটনা বা একটা লাইন নয়, কিন্তু এটা একটা উপন্যাস, একদম একটা উপন্যাস যেটা পড়তে সময় লাগবে। এটা একটা খুন একটা ধর্ষণ নয়, আরজি করে যে ভয়ঙ্কর চক্র, যেটা ক্রমশ একটার পর একটা পাতা যখন পড়া হবে, মানুষ দেখবে সামনে, তখন বুঝতে পারবে যে সিবিআই এর তদন্ত করতে সময় কেন লাগছে। এটা এরকম নয় কিন্তু যে একটা লাইনে আমি বলে দিতে পারলাম। প্রথমত বিজেপির অভিযোগ হচ্ছে যে প্রথম যে 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্ত ছিল, সেই সময় তথ্য প্রমাণ লোপাট হয়েছে। মৌপিয়া, এটা শুধু বিজেপির অভিযোগ নয়, গোটা পশ্চিম বাংলার যারা আন্দোলন করছে, যারা চাইছে দোষী একজন নয়, দোষীদের শাস্তি হোক, তাদের প্রত্যেকের এটা কথা। প্রথমত প্যানেলে বলে না, সারা বাংলা বা সারা দেশে এমন কোনো মানুষ নেই, সম্ভবত এই 1জন বা 2জন ছাড়া, যারা এটার সাথে জড়িত, বা 4-5 জন ছাড়া, যে সবাই চাইছে এই নৃশংস বর্বরতম ঘটনায় যারা দোষী, যে বা যারাই হোক, রাজনৈতিক প্রভাব থাক বা না থাক, প্রত্যেকের একটাই জায়গা হোক ফাঁসি কাট। কেউ ক্যাপিটাল পানিশমেন্ট সমর্থন করতে পারে, না করতে পারে, কিন্তু এইরকম ঘৃণ্য ঘটনা যারা ঘটায় তারা সমাজে থাকার উপযুক্ত নয়। মুশকিলটা হচ্ছে সমস্যা মাঝখানে এই রাজনীতি বেশ কিছু ন্যারেটিভ তৈরি করে। আমার এখানে একটা প্রশ্ন আছে, এই গোটা বিষয়টা ঘোলা জলে রাজনীতির অভিযোগ তোমরা তুলছো, জলটা ঘোলা কি বেশি করে সন্দীপ ঘোষ করলে না? সন্দীপ ঘোষকে প্রোটেকশন দিতে গিয়ে জলটা বেশি ঘোলা হলো না? না, আমি আবারও বলছি, দেখুন এটা একদম খুব পরিষ্কার, সন্দীপ ঘোষ অপরাধী না নির্দোষ সেই সার্টিফিকেট আমরা কেউ এখানে দিচ্ছি না, সেটা ইনভেস্টিং এজেন্সি, তাদের দায়িত্ব বের করার। সন্দীপ ঘোষ যদি অপরাধের সাথে ন্যূনতম সংস্রব থেকে থাকে, সবার আগে ওকে ফাঁসি কাটে ঝোলানো হোক, দর্থহীন ভাষায় বলছি। কিন্তু আমরা কি দেখলাম, 14 দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে। মানে আপনি যেটা বললেন মৌপে, একদম সঠিকভাবে লোকে এখন প্রশ্ন করছে যে সন্দীপ ঘোষ কি সিবিআই এর মেডিকেল অ্যাডভাইজারি বোর্ডে চলে গেলেন, যে সপ্তাহে 6 দিন সে সিবিআই দপ্তরে যাচ্ছে আর রাত্রিবেলা বাড়ি ফিরছে, আর একদিন ওয়ার্ক ফ্রম হোম করছে, মানে অ্যাডিশনাল ডিউটি করছে, রোববার ওয়ার্ক ফ্রম হোম করছে। বাংলার মানুষ, দেশের মানুষ তো জিজ্ঞাসা করছে সন্দীপ ঘোষ অপরাধী না নিরপরাধ, আমরা এখানে কেউ বলার বা বিচার করার মালিক নই, কিন্তু সামগ্রিকভাবে যে তথ্যাবলী উঠে আসছে তাতে তো সন্দীপ ঘোষ একেবারে নিরপরাধ, অন্তত এই ঘটনার ক্ষেত্রে না ঘটলে অন্য ঘটনার ক্ষেত্রে সেটা তো কেউ দাবি করতে পারছে না, যে ঘটনাক্রম সামনে আসছে। তাহলে সিবিআই এর এতদিন সময় লাগছে কেন? প্রশ্নটা তো এখানেই, যে 4 দিন না হয় কলকাতা পুলিশ না খুব খারাপ, কিন্তু 24 ঘন্টার মধ্যে যখন কলকাতা পুলিশ প্রাইম একজন অ্যাকিউজ, যাকে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে ঢুকতে এবং বেরোতে, তাকে যখন 24 ঘন্টা দিদি আমি আপনি কি সঞ্জয় রায়কে একদম সঞ্জয় রায়কে না আপনি কি সঞ্জয় রায়কে সমবেদনা জানাচ্ছেন? সঞ্জয় রায়কে স্টেপগোট বলছি, সঞ্জয় রায়কে সামনে রেখে আসল দোষীদেরকে মানে আমি এখানেই আসছি, অর্থাৎ সঞ্জয় রায় সম্পর্কে আপনার কিছুটা হলেও সহমর্মিতা নেই। সঞ্জয় রায়কে সামনে রাখা হয়েছে এবং আসল দোষীদের আড়াল করা হচ্ছে, আসল দোষীরা আরো বড় মাথা, যাদেরকে আড়াল করা হচ্ছে। এইখানেই মাইন্ডসেটটা লুকিয়ে রয়েছে। কেন? আমি আবারও বলছি, দেখুন এখনো পর্যন্ত, দেখুন আজকের দিনে ইলেকট্রনিক ডেটা এভিডেন্স খুব গুরুত্বপূর্ণ যে কোনো তদন্তের ক্ষেত্রে। সঞ্জয় রায়কে যে টাইম স্ট্যাম্পে, যে সিসিটিভি ফুটেজে ঢুকতে এবং বেরোতে দেখা গেছে, পিএম রিপোর্টে যখন তার মৃত্যু হয়েছে সেই টাইম স্ট্যাম্পের সাথে কিন্তু এখনো অবধি ম্যাচ করেছে বলেই সিবিআই সূত্র, আপনাদের সংবাদ মাধ্যম সূত্র জানতে পারছি, যার ফলে
ওরাও কখনো সিবিআই বলছে না সঞ্জয় রায় নির্দোষ, কারণ বাকি সমস্ত এভিডেন্স সেটাকে এস্টাবলিশ করছে। হয়তো এর পেছনে আর কারোর সহায়তা থাকতে পারে, সেটা সেকেন্ডারি, কিন্তু সঞ্জয় রায় যে অন্যতম এই খুনের অপরাধের অন্যতম কালপিট সেটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই বিজেপি ছাড়া। কারণ বিজেপির কাছে তো জাস্টিসটা প্রমাণ আসল নয়, বিজেপি জাস্টিস চাইছে না, বিজেপি ক্ষমতা চাইছে। বিজেপি ক্ষমতা চাইছে বলেই কালকে নবান্ন অভিযান নিজেদের নামে রাখতে পারছে না, নিজেদের নামে রাখলে লোক আসবে না। ওই জন্য শুনুন, 14 তারিখের যে রিক্লেম দ্য নাইট হয়েছিল, সেই আন্দোলন বাংলার মায়েদের, বাংলার বোনেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই আন্দোলন বাংলার নাগরিক সমাজ নেমেছিল, কারণ আমার ঘরের একজন বোনের সাথে যদি এই ঘটনা ঘটে, প্রত্যেক মানুষ, প্রত্যেক বাড়ির মানুষ, সে কোন রাজনীতি করে বিচার্য নয়, সবাই রাস্তায় নামবে, কারণ এটাই পশ্চিমবাংলা। সেদিনকে সেটাই ঘটেছিল। কিন্তু মানুষের এই স্বতঃস্ফূর্ত জন জাগরণ দেখে কিছু কিছু রাজনৈতিক দল ভেবে বসেছিল এইটা তাদের পৈতৃক সম্পত্তি, তাই জন্য রামবামের ওই খেলা শুরু হয়েছে। এই জনজাগরণ কে পলিটিক্যাল ফায়দা তুলতে পারবে, সেই জায়গা থেকে বিজেপি, এবং বিজেপি যেই জায়গায় নেমেছে, বিজেপি পরিষ্কার করে যাদেরকে সামনে রেখে, আমি কালকেও আপনার শো দেখেছিলাম কিছুক্ষণ, আমি একটা অন্য চ্যানেলে ছিলাম, আমি দেখছিলাম যারা নিজেদের ছাত্র সমাজের প্রতিনিধি বলছে, যে 3 জন কনভেনার, প্রবীর দাস বীরভূমের বজরং দল, সায়ন লাহিড়ী সে আমার বাড়ির পাশে সর্বরীতির বাড়ি থেকে ঢিলছড়া দূরত্ব, ওনার বাপের বাড়ির থেকে বাপের বাড়ি বলা ভুল, বাপের এবং মায়ের বাড়ি, জেন্ডার ডিসক্রিমিনেশন আমি করবো না, ওনার যে আদি বাড়ি সেই বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে থাকে সায়ন লাহিড়ীকে যাদবপুর যুব মোর্চার সম্পাদক। আরেকজনকে শুভঙ্কর হালদার, আমি তো নাম করে কেস ডায়েরি সহ নাম্বার সহ বলেছি, যার বিরুদ্ধে নিজে একজন মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ, সে আরেকজন মহিলা। নিশ্চয়ই যে কোনো মানুষ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইতে পারে, কিন্তু আমার কি মোরাল রাইট থাকে আমি একজন নারীকে বারংবার বাইকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেছি এবং তাকে ভয় দেখিয়েছি যাতে আমার বিরুদ্ধে মামলা না হয়, আমি আবার নারী সুরক্ষার পক্ষে কথা বলবো? এদেরকে সামনে রেখে বিজেপি ঘোড়া ধরে মাছ ধরছে, আর কিছু করছে না। ইতিমধ্যে গ্রেফতার সায়ন লাহিড়ী, শুভঙ্কর হালদার ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, এবং শুভঙ্করের তার আগে যেটা যুক্তি ছিল যে বিরোধিতা, সরকার বিরোধিতা করায় বিভিন্ন রকমের কেস দেওয়ার ঘটনা ঘটে, যার মধ্যে আমি যদি আমি প্রেস কনফারেন্স শুনেছি, কিন্তু শুভঙ্কর তখন বিজেপি ছিল না যখন এই ঘটনা ঘটে 2014 সালে। যখন এই ঘটনার সময় যেহেতু শুভঙ্কর হালদার এখানে নেই, তাই তার বক্তব্যটা আমি এখানে মেনশন করে দিলাম। আমার প্রশ্ন সৌম্যদার কাছে, সৌম্যদা ফাইনালি যে বিষয়টা নিয়ে এর সূত্রপাত এবং খুব খুব সময় উপযোগী, খুব ন্যাচারাল একটা প্রতিক্রিয়া সমস্ত মানুষের কাছ থেকে এসেছে, সমস্ত মানুষের কাছ থেকে এই প্রতিবাদটা এসেছে, কিন্তু আজকে কোথাও দাঁড়িয়ে রাজনীতি, রাজনৈতিক চাপানুতর, রাজনৈতিক কর্মসূচি সেগুলো ফোরফ্রন্টে চলে আসছে। দেখো, প্রথমেই আমি বলি যে আমাদের এই আলোচনাটা যখনই কোনো টেলিভিশন চ্যানেলে আলোচনাটা হচ্ছে, আমরা রাজনৈতিক প্রতিনিধি হিসেবেই আসছি, আশাটা বোধহয় সমীচীন নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, দলের তরফ থেকে বলবো না। কিন্তু একটা কথা বলছি যে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজনৈতিক দল যদি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই জিনিসটাকে নিয়ে বেশি রাজনীতি করে, তাহলে সরকারের সুবিধা হবে, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে বিজেপি যদি পরিষ্কার বলতো তাদের এটা রাজনৈতিক কর্মসূচি, তাহলে অসুবিধা কিছু ছিল না। আমার সাথে তার 1000% রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, তারা নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে একটা রাজনৈতিক আন্দোলন করতেই পারে, তাতে অসুবিধা কী আছে। কিন্তু এটাকে একটা নন পলিটিক্যাল মুভ করার চেষ্টা করে এই যে সেফটি ভালভের মতো কাজ করা হলো, মানে সরকার সুবিধা পেলো। দেখো সিম্পাথিটা কীরকমভাবে ডাইভার্ট হয়ে গেল। মানুষের পশ্চিমবাংলা ছাড়িয়ে, পশ্চিমবাংলার গণ্ডি ছাড়িয়ে রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, সবাই এটা ভাবতে শুরু করেছিল এবং এটা ভাবছিল, এটা সত্যিও তাই, যে পশ্চিমবাংলার পুলিশের চরম নেগলিজেন্সি, এই ঘটনার প্রথম দিন থেকে যে চরম নেগলিজেন্সি এবং ধামা চাপা দেওয়ার চেষ্টা আনার্থ করার জন্য কিছু, আমি সবাইকে দোষ দিচ্ছি না। আজকে কালকে 23 জন পুলিশ আক্রান্ত হয়ে গেল, সিম্পাথি ডাইভার্ট হলো না সরকারের বিরুদ্ধে? দেবাশিস চক্রবর্তী তার একটু চোখে তিনি দৃষ্টি ফিরে পাবেন কিনা আমি বলছি যে রাজনৈতিক এটা তো আমি তো পরিষ্কার বলতে চাইছি যে এটা সেফটি ভালভের কাজ করলো, যে সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভকে ডেভিয়েট করা হলো, ডিরেল্ড করা হলো। আমি শুধু একটা কথা বলি, আমরা এই যে আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্টেজে দাঁড়িয়ে বলছেন ইন্টেনশন অফ আ গভর্নমেন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রথম দিন বললেন ফাঁসি দিয়ে দাও, ঠিক আছে ফাঁসি দিয়ে দাও, আমাদের তো মনে ইচ্ছে জাগেই, হ্যাঁ একদম চরম ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে কনকারেন্ট লিস্টে তো পড়ে পশ্চিমবাংলা, এই আইনটা তো কনকারেন্ট লিস্টে আসে।
আমি এই প্রসঙ্গে আসবো, কারণ পশ্চিমবঙ্গে এই সম্পর্কে বিল আনা হচ্ছে, আমি বিধানসভার অধিবেশন থেকে এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজকে। এক, দুই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি যদি দেখেন যে কেন্দ্র এই সম্পর্কে উদ্যোগ নিচ্ছে না, তাহলে প্রয়োজনে প্রাইভেট মেম্বার বিল আনবেন। আমি 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 একটু জাস্ট 2 মিনিট আমাকে একটু বলতে দাও। আমি এই প্রসঙ্গে আসবো, আমি এই প্রসঙ্গে পরবর্তীকালে ঠিক আছে, আমি একটা অন্য জায়গাতে একটু আসি ডক্টর খান্নার কাছে। ডক্টর খান্না, এর পাশাপাশি আমরা আজকে দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি সবই নয়, আজকে যারা কর্মবিরতি পালন করছেন তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে সব রকমভাবে সমাজের সমস্ত মহল থেকে তাদের এই যে দাবি, সেই দাবিটাকে পুরোদস্তুর মান্যতা দেওয়া হচ্ছে, পাশে থাকা হচ্ছে, কিন্তু একই সঙ্গে যাতে সাধারণ মানুষ, গরিব গুরব মানুষ তাদের সমস্যা না হয় সেই জন্য তাদের কাজে ফেরার আবেদন জানালেন। এবং তিনি এটাও মেনশন করলেন যে তিনি কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী নন। আপনার কি মনে হয় যে এই কর্মবিরতি এখন ওঠা দরকার? দেখুন, স্টুডেন্ট তো স্টুডেন্ট এবং ওদের বোঝানো খুব মুশকিল, কিন্তু একটা পরিষ্কার কথা বলি, যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে সব হসপিটালে কিন্তু ওপিডি চলছে এবং সার্জারিও হচ্ছে। কালকে দিনের কথা বলি, পিজি হসপিটালে 10খানা সিজারিয়ান সেকশন হয়েছে, 2টো একটোপিক প্রেগনেন্সি হয়েছে। কালকে কিংবা পরশু এনআরএসে একটা বড় ইনসিশনাল হার্নিয়া হয়েছে, একটা ল্যাবকলি হয়েছে। বাঁকুড়া মেডিকেল কলেজেও সব জায়গায় সার্জারি হচ্ছে এবং যে সিনিয়র ডাক্তাররা আছে ওরা ডবল কাজ করছে, এক্সট্রা কাজ করে এদের যতটা পাচ্ছে কভার আপ করার চেষ্টা করছে। হ্যাঁ, যেগুলো কোল্ড সার্জারি, যেগুলো কি আজ না হয় 1 মাস 2 মাস পরে করলে হয়, সেগুলো কিন্তু স্থগিত আছে, হচ্ছে না। আদারওয়াইজ কিন্তু সব রকমের ফ্যাসিলিটি এখনও কিন্তু আছে স্টেটের কাছে। ডাক্তার যে নেগলিজেন্ট হয়ে গেছে, ডাক্তার কোনো কাজ করছে এ কথা ঠিক নয়, এবং হসপিটাল সবই খোলা আছে। এবং বাইরের সেক্টরে যেখানে পিএসইউ এগুলো আছে সেখানে তো স্টুডেন্ট নেই, সেখানে তো সবই কাজ হচ্ছে। হ্যাঁ, স্টুডেন্টের সেন্টিমেন্ট দেখতে হবে এবং আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট কি ডাক্তার, স্পেশালি মহিলা, এবং কেন ডাক্তার কেন, যে কোনো মেয়ে 18 বছর বয়সের বেশি হলে ওর কিন্তু সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট। এডুকেশনাল জায়গা হোক, কাজের জায়গা হোক, হসপিটাল হোক, বোর্ডিং হোক, অফিস হোক, দিস হ্যাজ টু বি ইনশোর্ড। আমাদের উই আর ওয়ান অফ দ্য মোস্ট কালচার্ড সোসাইটিজ ইন দ্য ওয়ার্ল্ড। মানে বাঙালি এবং পশ্চিমবঙ্গের লোকেদের যা কালচার, যা ইতিহাস আছে, ইট হ্যাজ লট অফ থিংস টু বি প্রাউড অ্যাবাউট। এই জিনিসটা কিন্তু কেউ সহ্য করবে না যে আজকের দিনে তো আমার এখানে যে কাজ করে সে তার মেয়েকে পড়াতে চাইবে মেডিসিন, এখন মেয়ে বলছে না মা বাবা আমি ডাক্তার হব না, আমি ডাক্তার হতে চাই না, কেন একটা ভয় ঢুকে গেছে এবং সব জায়গায় ভয়টা আছে। দিস হ্যাজ টু বি রিমুভ, সামথিং স্ট্রিনজেন্ট হ্যাজ টু বি ডান টু গিভ কনফিডেন্স টু দ্য স্টুডেন্টস, দ্য ইয়াংস্টার্স, সো দ্যাট দে কাম ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড থিংস আর নর্মালাইজ, অ্যান্ড দ্য আর্লিয়ার ডান দ্য বেটার। আমি আসবো ডক্টর খান্না আপনার কাছে। আমার সর্বরিদির কাছে এখানে এই প্রশ্ন, যেটা একটু আগে অরূপ বলছিল, যে ধরে নেওয়া যাক এখানে সঞ্জয় রায় একা অপরাধী নয়, ইলেকট্রনিক এভিডেন্স সেটা তো খুব ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত অন্তত সিবিআই সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে কলকাতা পুলিশ তাদের সঙ্গে সহযোগিতা করেনি বা এরকম। আমার এখানে প্রশ্ন, যে যদি সিসিটিভিতে সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ ধরা পড়ে থাকে, 12 ঘন্টারও কম সময় কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে ওই সিসিটিভি ফুটেজ এবং ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে অ্যারেস্ট করলো, তাহলে সিবিআইও এর মধ্যে অ্যারেস্ট করে নিত। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম 4 দিন ধরে যে নাটকটা হয়েছে না, এখন যে যাদের সঙ্গে ঘটেছে সেই পরিবারটি জানে, যার জন্য বারবার কালকে একটা প্রতিবেদন দেখছিলাম যে 51 ফুটের একটা ঘর, সেখানে নাকি 40 ফুট নাকি ওই ক্লোজ করে রাখা আছে, 11 ফুটে 30-35 জন ঘুরে বেড়াচ্ছে। আর মেয়েটির বাবা বলছেন যে না, একটা সুতোরও কোনো আবরণ ছিল না। এখন বিষয়টা হচ্ছে কি জানেন তো, মানে সিবিআই যারা তদন্ত করছেন তারা এত সেন্সিটিভ ইস্যু বোধহয় তাদের কাছেও কম যায় যে সরকারি হাসপাতালে সরকারি একজন কর্মী, একজন ডাক্তার, সে তার নিজস্ব সেমিনার রুমে ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার, এবং যেভাবে তার 100টা ক্ষত, সেটা কোনো একজনের দ্বারা, আমি ইতিমধ্যে সায়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমি সায়নের কাছে যাব। সায়ন, প্রথম কথা হচ্ছে মুপিয়াদি, এতদিন ধরে যতগুলো আন্দোলন হচ্ছিল, যত আন্দোলন, এটা তো একটা গণ আন্দোলন, ছাত্র সমাজ, সাংবাদিকরা, সমস্ত ক্লাবগুলো, মোহামেডান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, বাড়ির মা বোনেরা, গ্রামের মা বোনেরা,
তারা রাত দখল করেছে, এই আন্দোলনের পরিসর আস্তে আস্তে বড় হচ্ছিল। আমরা যদি দেখি কিছুদিন আগে ময়নার একটি স্কুলে তারা বাইরে এসে মিছিল করবে বলেছে, প্রধান শিক্ষিকা বলেছেন মিছিল করতে দেব না, তারা গিয়ে তালা বন্ধ করে বাইরে এসে মিছিল করেছে। অর্থাৎ ক্ষোভ এই জায়গায় গিয়ে পৌঁছেছিল। একটা গণ আন্দোলন যখন আস্তে আস্তে বৃহত্তর আকার ধারণ করছে, বড় জায়গায় যাচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষ যখন এসে তাতে যোগদান করছে, এবং যার ফলে সরকার প্রশাসন আস্তে আস্তে কর্নার হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের যে অপদার্থতামি যা ছিল তার জন্য কর্নার হচ্ছে, এতগুলো ঘটনা এতদিন ধরে আমরা দেখতাম। কিন্তু শেষ 48 ঘন্টা তুমি লক্ষ্য করো, শেষ 48 ঘন্টা ধরে যা হলো, এই নবান্ন অভিযান ইত্যাদি ইত্যাদির নাম করে একটা বড় গণ আন্দোলনকে একটা ছোট পরিসরের মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করলো এরা, এবং যার ফলে যা হচ্ছে শেষ 48 ঘন্টা ধরে আরজি করেন নির্যাতিতা, ওই সঞ্জয়, সন্দীপ, সেমিনার রুম, একের পর এক প্রশ্ন যা মানুষের সামনে আসছিল, এ সব কিছু সামনে থেকে সরে গেল। সরে গিয়ে কে আসলো? কে ছাত্র, কে ছাত্র নয়, বয়স হয়ে গেছে, সে ছাত্র হ্যাঁ কি না। আর আজকে সারাদিন ধরে তৃণমূল আর বিজেপির বন্ধের কচকচানি। আজকে নির্যাতিতার মা বলছেন আমি কোনো রাজনীতি চাই না, বন্ধ করে এর কোনো সমস্যার সমাধান হতে পারে না, আমি বন্ধের পক্ষ নয়। নির্যাতিতার মা গতকাল বলেছেন। আজকে আমরা নির্যাতিতার বাবা মার যে বক্তব্য শুনেছি, তারা বলছেন তারা বন্ধকে সমর্থনও করছেন না, বন্ধের বিপক্ষেও তারা না, তারা মনে করেন যে প্রতিবাদটা চলা উচিত যাতে সেটা বিচার অবধি যায়। আমি আসবো সায়ন তোমার কাছে, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আরজি কর কাণ্ডে, যেটা আগেই বলছিলাম যে আজকে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত ধর্ষণ বন্ধ করতে করা আইন আনার দাবিতে সোচ্চার দুজনই। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার। বিল সই করতে হবে রাজ্যপালকে, রাজভবনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। বিচারের দাবিতে দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, নৃশংস এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলা। প্রতিবাদ বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা দেশে। তারপরেও বারবার শিরোনামে মহিলা ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। আরজিকরই শেষ নয়, দেশে জুড়ে অত্যাচারের শিকার মহিলারা। আরজিকর কাণ্ডের পরই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের বদলাপুরের স্কুলে 2 শিশুকন্যা যৌন হেনস্থার ঘটনায় দেশে জুড়ে তোলপাড়। যোগী রাজ্য উত্তরপ্রদেশের ঝাঁসিতে 17 বছরের মেয়েকে গণধর্ষণের অভিযোগ, মহারাষ্ট্রের স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। একের পর এক ঘটনার প্রেক্ষিতে বারবার একটাই প্রশ্ন উঠেছে, কবে মিলবে নারী সুরক্ষা? কবে কমবে ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন? এর আগে দ্রুত ধর্ষণ বন্ধ করতে কড়া আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় ধর্ষণ বিরোধী আইন লাগুর কথা। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আরজিকর কাণ্ডে তৃণমূলকে লাগাতার নিশানা করেছে বিরোধীরা। শাসক দলকে প্যাঁচে ফেলতে এককাট্টা বিজেপি, সিপিএম, কংগ্রেস। এই আবহে বিচার চেয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের। এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে। কয়েক ঘন্টার নোটিশে লকডাউন, নোটবন্দি, ধর্ষণ বিরোধী কড়া আইন নয় কেন? কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। একই সঙ্গে ধর্ষণ বিরোধী আইন নিয়ে চাপ বাড়ানোর পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার। বিল সই করতে হবে রাজ্যপালকে, রাজভবনকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট, রাজা বাবু কিছু করবে না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে। ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাস করতে পারে কি পারে না,
যতদূর আমার জানা আছে আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হবে। আর.জি. করের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে মমতার পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। ছাত্র সমাজের তরফে বাংলা জুড়ে নবান্ন অভিযানের পর 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি আর.জি. করের ঘটনায় রাজ্য সরকারের নামে বারবার মিথ্যে অপপ্রচারের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার রামকৃষ্ণের কথামৃতের ফোঁস। আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রস্ত করতে পারেন। কবি আগেই লিখে গেছেন যে সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। কবি দুই বলেই গেছেন, বড় সাপ আর ছোট সাপ। সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। এবং তারপরের লাইনে কবি ট্রিটমেন্টও বলে দিয়ে গেছেন, তেরে মেরে ডান্ডা করে দিন ঠান্ডা। তো বাংলার জনগণ তেরে মেরে ডান্ডা করবে ঠান্ডা, আসুক সাপ ফোঁস করতে। 9 অগস্ট আর.জি. করের সামনে প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হেনস্থার অভিযোগ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষীর। দ্রুত তদন্ত চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। কলকাতা টিভি। অরূপ, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, সেই বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে যে এই ফোঁস মানে কি? বিরোধীরা প্রশ্ন তুলছেন যে তিনি কি কোথাও পাল্টা মারের নিদান দিচ্ছেন? না, মুশকিল হচ্ছে সারা জীবন ধর্ম নিয়ে রাজনীতি করার কথা বলা সুকান্ত মজুমদার, ওনার সবার আগে তো রামকৃষ্ণ কথামৃতটা পড়া উচিত। উনি তো ঠাকুরের বাণীতেই পড়েননি। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন যে কাউকে আঘাত না করতে, কিন্তু হ্যাঁ, কাউকে আঘাত না করতে, কিন্তু যদি কেউ সমানে আঘাত করে তাহলে তো বুঝতে হবে যে কোথায় আঘাত করছো। দুর্বল মাটি পেয়ে নরম মাটি পেয়ে যা খুশি বলা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কথাটাই বলছেন। আর এখানে উনি কি বলছেন যে তেরে মেরে ডান্ডা, এইসব গিয়ে শোনাচ্ছেন। আমার তো গণতান্ত্রিক ভাবে বলেছেন। এর লাইনটাই ছিল গণতান্ত্রিক। আমি একটু অগণতান্ত্রিক না হয়ে বলি, বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, 3 bags full, 1 for the master Nadda ji, 1 for the dame Lockett ji, and 1 for the little boy LOP ji who lives down for the lane. আমি জানি না এটা কি ছিল। মানে এই যদি রাজনীতি, আসলে একটা কথায় সায়নের সাথে আমি একমত যে জাস্টিস চাই তো আমরা তো ক্ষমতার কুর্সি চাইছি না। জাস্টিস পেতে গেলে যেতে হবে এই মুহূর্তে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে। ইনভেস্টিং এজেন্সি কে? সিবিআই। 14 দিন ধরে নিট রেজাল্ট কি এখনো অবধি মৌপিয়া না আমি জানি, না আপনি জানেন, না কংগ্রেস, না বিজেপি। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। তুমি যেটা বলছো, তুমি বলছো যে আমরা তো কুর্সি চাইছি না, আমরা বিচার চাইছি। ঠিকই, এটাও মনে রাখতে হবে যে অরূপ চক্রবর্তী, তোমরা কুর্সিতে আছো 2011 সালের আগে। তাহলে যে কোনো ঘটনা নিয়ে যা যা বিরোধিতা, যা যা আন্দোলন বিরোধীদের হয়েছিল, সেটা তখন কুর্সি চাওয়ার আন্দোলন হয়েছিল না। মৌপি, আমি আবারও বলছি, দেখুন, সরকারে থাকলে আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেটাই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তো এইখানে যেরকম বিরোধীরা প্রশ্নের মুখোমুখি করছে আমাদেরকে, আমরাও তার উত্তরটা দিচ্ছি। রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক উত্তর হবে, কিন্তু সবার আগে তো নির্যাতিতার পরিবার বিচার পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন বিধানসভায় কঠোর বিল আনার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে, এর আগেও তিনি বলেছেন যে কেন্দ্রের উচিত কঠোর অ্যান্টি রেপ ল আনা উচিত, যাতে অতি দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মতো দলগুলোকে তাদেরও সাপোর্ট দেওয়া উচিত, কথা বলেছেন। হ্যাঁ, মানে ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ নারী ধর্ষণে 3 নম্বর। কেমন? এনসিআরবি রিপোর্টটা দিয়ে দিন। 1 নম্বর আর 2 নম্বরে কারা? এনসিআরবি রিপোর্টটা 1 নম্বর আর 2 নম্বরে পাঠানো হয়, তাই এনসিআরবি 1 নম্বর আর 2 নম্বরে কারা? না, আমি আমার রাজ্যের কথা বলবো। আমি কেন 1 নম্বর 2 নম্বরে উত্তরপ্রদেশে যেতে পারবে না? তো জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে নাবালিকা ধর্ষণ, আমার রাজ্যের কথা বলি না। বডি পুড়িয়ে দিয়েছে পুলিশ, হাতেই দেয়নি। আজকে সব সময় ভারত ভ্রমণ কেন? আমার রাজ্যে আমি কি ভারতের বাইরে? আপনি ভারতীয় নন? আমি আমার রাজ্যে, আপনি ভারতীয় হিসেবে গর্বিত হন। 100 বার, কিন্তু আমি আগে পশ্চিমবঙ্গের তো না, আগে ভারতীয়। আপনি বলেন এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান। সেখানে প্রতিদিন প্রায় এই যে যখন চলছে এই ডাক্তার কন্যাটির ধর্ষণের জন্য বিচার চাইয়ের আন্দোলন, যে বিচারে আপনারা আগ্রহী নন, আপনারা ক্ষমতায় আগ্রহী। মুকুন্দপুরে ঝোপের দ্বার থেকে রক্তাক্ত একটি মেয়ের লাশ পাওয়া গেছে। আনন্দপুর, কেন সেটা নিয়ে যাচ্ছেন না? সেখানে কেন যাচ্ছেন না? ধর্ষিতার পরিচয় কি জাত দিয়ে বিচার হয়? না, আমার কথা হচ্ছে যে রাজ্যে প্রতিদিন প্রায় কোনো না কোনো ব্লকে, প্রান্তে, গ্রামে, শহরে ধর্ষণ,
সেখানে আজকে অভিষেক ব্যানার্জি বলছেন ধর্ষণের ব্যাপারে ওনারা একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টা, এটা ভাল লাগছে। আপনি কি ওয়েলকাম করছেন যে প্রশ্ন আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে না বলে তিনি প্রাইভেট মেম্বার বিল আনবেন? না দেখুন বিষয়টা হচ্ছে যে আপনি কি ওয়েলকাম করছেন? এতদিন অবধি ওনাদের মনে হয়নি এত ধর্ষণ, কিন্তু আজ তো এই ঘটনাটা শুধু একটা, আমি প্রথমেও বললাম যে এটা শুধুমাত্র একটা ধর্ষণ, একটা খুন, ওয়ান লাইনার নয়। এক সেকেন্ড সৌম্যদা, এটা একটা গণ আন্দোলন, গণবিস্ফোরণ। সৌম্যদা, আমি প্রথমে এই কথাটা বলতে চাই, অভিষেক বাবু যে কথাটা বলছেন কথাটা একেবারে ঠিক নয়, সঠিক নয়। জন্য বিএনএসে এটা পরিষ্কার বলা আছে, মানে একদম ধারা 66-এ বলা আছে স্টেট কোনো 20 বছরের বা দুটো একসঙ্গে হলে ক্যাপিটাল পানিশমেন্ট। কিন্তু আমার এই প্রাইভেট মেম্বার বিলে আনার আগে আচ্ছা অভিষেকবাবু এতদিন কেন তাহলে আপনারা এই বিধানসভাতে নিয়ে আসেননি? আপনারা তো এটা তো কনকারেন্ট লিস্টে আছে, কেন বিধানসভায় আইন পাস করেনি? বলছে এখানে পরিষ্কার লেখা আছে যে আপনি এর থেকে বেশি শাস্তি বিল আনতেই পারেন বিধানসভা, এটা ক্লিয়ার। আমি এখানে একটু বলি যে যেহেতু প্রথম দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তারপরে তার এক সেকেন্ড, তারপরে এক্স হ্যান্ডেলে তার পোস্ট এবং এখনকার বক্তব্য থেকে যদি ধরা যায় ক্যাপিটাল পানিশমেন্ট আছে, এটা তো সবার জানা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে অতি দ্রুত যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সেটা যদি ক্রাইমের যে ঘটনাটা সেটাকে যদি করবোরেট করে তাহলে এই যে প্রলং ট্রায়াল, একদম আমি তোমার সাথে একমত, ট্রায়াল সেটাকে যাতে আমি তোমার সাথে একমত বলে আমি তোমার সাথে দিদি এক মিনিট প্লিজ আমারটা ক্লোজ করতে দিন। ফাস্ট ট্র্যাক অন্তত 15,000 এর না আমি ক্লোজ করতে দিন। ফাস্ট ট্র্যাকে না ক্লোজ করতে দিন। পশ্চিমবঙ্গে ফাস্ট ট্র্যাকের ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাকে একটু ক্লোজ করতে দিন। আমি পরিষ্কার আমি বলছি যে দেখুন আপনারা এই রাজনীতিটা বন্ধ, কারণ পশ্চিমবঙ্গ চাইলেই এর থেকে কঠিন পানিশমেন্টের প্রভিশন আছে, কনকারেন্ট লিস্ট আছে। কিন্তু তারপরে আপনি একটা বলুন, পশ্চিমবঙ্গে এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি হয়েছে, কেন হয়নি এত বছর ধরে? 13 বছরের একটা সরকার আছে, আমি জানতে চাইছি 48,600 মহিলা নির্যাতনের কেস পেন্ডিং ইনক্লুডিং পক্সো। আপনি বলুন কেন পশ্চিমবঙ্গে হয়নি? অভিষেকবাবুকে এর জবাব দিতে হবে তো। আজকে দেখলাম হঠাৎ করে অভিষেকবাবু সন্দীপ ঘোষ কেন অ্যারেস্ট হচ্ছে না বলছে, কিন্তু এটা তো কেন বলছেন না যে সন্দীপ ঘোষের মতো এই সৃষ্টি কি করে হলো, এরা সন্দীপ ঘোষের মাথায় চড়লো কি করে এতদিন ধরে? আমি বলছি একদম হবে, যদি আমরা দেখি ওই কালীঘাটের কাকুর মতো গলার স্বর পাওয়া যায় না, যদি এই ঘটনায় হয় রাজনীতির বাইরে গিয়ে বলছি আমরা সিবিআই বিরুদ্ধে আন্দোলন শুরু, আমি শায়নের কাছে না। কিন্তু এটা বলা নেই আজকে সিবিআই আর লালবাজার আর সিবিআই এই দৈরথটা কিন্তু করতে দেবো না আমরা পশ্চিমবঙ্গে, বিজেপি আর তৃণমূল। শায়ন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সিবিআই কে প্রশ্নের মুখে ফেলছেন। 1, 2, কেন সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করছে না এ প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার অধিবেশনে করা বিল আনতে চলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্র যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে প্রাইভেট মেম্বার বিল আনার জন্য তিনি প্রস্তুত। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এরকম কোন একটা আইন বর্তমানে রয়েছে যে 6 মাসের মধ্যে কাউকে ফাঁসি দেয়া হবে। আচ্ছা মৌপিয়াদি, এবার তুমি বলো তো আরজি করের ঘটনায় এক্স্যাক্টলি ফাঁসিটা কাকে দেয়া হবে? সন্দীপ, সঞ্জয়, আরজিকর নামক হাসপাতালটাকে কাকে ফাঁসিটা তো দিতে হবে কাউকে। আসলে একটা সুন্দর নাটক করে গোটা ঘটনা থেকে বিষয়টাকে ঘোরানোর চেষ্টা চলছে। বিজেপি এই নবান্ন অভিযান করে অর্ধেকটা ঘুরিয়ে দিয়েছে, আর বাকি নাটকটা আজকে তৃণমূল বললো একটা নতুন আইন আনবো, সেই আইনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি করবো। আমি তোমাকে বলছি 2013 সালে দিল্লিতে যখন নির্ভয়া কাণ্ড ঘটে তারপর নতুন করে ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, রেপের বিভিন্ন সেকশনে এদিক ওদিক করা হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে এর কোনটার ফলে আজকে প্রশ্ন কি নিয়ে? আজকে প্রশ্ন নারী নিরাপত্তা নিয়ে। আজকে প্রশ্ন কি নিয়ে? কেন একজন ডাক্তারবাবু তিনি 36 ঘন্টা ডিউটি করবার পরে সেমিনার রুমে রেস্ট নিতে গেলেন? আজকে প্রশ্ন কি নিয়ে? কেন একটা ঘটনা ঘটবার পরে সেখানে কর্ডন করা হলো না, সেখানে এক গাদা লোক চলে গেল? আজকে প্রশ্ন কি? শায়ন এক সেকেন্ড, এখানে আমার একটা বক্তব্য আছে। শায়ন, এই প্রশ্ন সবার যে কেন একজন চিকিৎসককে, যে চিকিৎসক তিনি মহিলাও, আমরা যদিও ওয়ার্ক প্লেসে সবাইকে প্রফেশনাল ভাবি, কিন্তু ডেফিনেটলি কিছু অতিরিক্ত সমস্যার মুখোমুখি হতে যে পারে
সেখানে যে জেন্ডার স্পেসিফিক কিছু ভাবনাও ভাবতে হয়, সেটা আরজিকর কাণ্ড আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা না চাইলেও। আমার এখানে প্রশ্ন যে এই যে কেন সেমিনার হলে তাকে থাকতে হচ্ছে, কেন কোনো রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা নেই? সরকারি হাসপাতালে পরিজনদের কারণে বিভিন্ন সময় যেতে হয়েছে আমাদের, আমরা যারা গেছি বহু বছর ধরে গেছি, তারা কিন্তু এই প্রশ্নও করবে যে বাম আমলে সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা ছিল। আজকে যে রেস্ট নেওয়ার জায়গা নেই, বাম আমলে ছিল, বাম আমলেও ছিল না। 34 বছর তো ক্ষমতায় ছিলে তোমরা। অনিতা দেওয়ান বাম আমলে এরকম, আচ্ছা থ্যাংক ইউ। আমি বলছি সুন্দর ঘটনা ঘটেছে এই সরকারের আমলে, এখন বাম সরকারকে কোশ্চেন না না, এটাই যে কখনোই তো না না, কখনোই হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করা হয়নি এবং তার দায় সব সরকারকে নিতে হবে, আমার এটাই বক্তব্য। লেট মি সে আর স্বাস্থ্য মন্ত্রককে তো এর দায়িত্ব নিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বলছি, বামফ্রন্ট সরকার থাকাকালীন আমরা যে একদম 100% কাজ করে আসতে পেরেছি এ কথাও তো কখনো আমরা বলিনি। কিন্তু যেটা আজকে আমাদের মূল প্রশ্ন, যে কোন অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে আর কোন নতুন ল নিয়ে এসে একে কমব্যাট করতে চাইছে। কামদুনির ঘটনাতে তো দোষী সাব্যস্ত হয়েছিল, তারপর তো তারা হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে গেল। কেন ছাড়া পেয়ে গেল? কারণ যারা তদন্ত করেছিল সেই তদন্ত ঠিক মতো তো হয়নি। আমরা বলছি কেন ধামাচাপা দিতে চাইছে? তুমি আমাকে বলো তো, পার্ক স্ট্রিটের ঘটনা সাজানো ঘটনা বলা হয়নি, হাঁসখালির ঘটনাকে বলা হয়নি, মেয়েটার অ্যাফেয়ার ছিল। আচ্ছা আমি একটু একটা খবর একটু ব্রেক করি, এক সেকেন্ড সায়ন। এই মুহূর্তে আমরা এক সেকেন্ড, আমরা এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা সন্দীপ ঘোষকে বহিষ্কার করেছে। সন্দীপ ঘোষ যে আইএমএর কলকাতা শাখার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এই আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। হ্যাঁ বলো সায়ন প্লিজ, যেটা বলছিলে। আমরা সেটাই জিজ্ঞাসা করছি বা আমরা এটাই প্রশ্ন রাখছি যে আইনের কোন ধারাটা বর্তমান সময় নেই যার জন্য আরজিকরের তদন্তে অসুবিধা হচ্ছে। এমন কোন ধারা কি রাজ্যের সরকার দেখাতে পারবে? পারবে না তো। আসলে যে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন গুলো মৌপিয়াদি রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে, প্রশাসনের বিরুদ্ধে উঠছে, স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে উঠছে বা হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বিরুদ্ধে উঠছে, সেখান থেকে বাইপাস করার খুব সহজ পদ্ধতি কি একটা নতুন আইন নিয়ে আসবো। আমি আমার একটা বক্তব্য রয়েছে, কারণ আমি যদি ভুল না করি কলকাতা পুলিশের তরফ থেকে, এক সেকেন্ড, কলকাতা পুলিশের তরফ থেকে যেদিন ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকারকে ডাকা হয়, সেই সময় তুমিও লালবাজারে গিয়েছিলে এবং আমি যতদূর জানি কলকাতা পুলিশের তরফ থেকে সেখানে এটাও বলা হয়েছিল যে যদি তাদের কোনো মানে ডক্টর গোস্বামী বা ডক্টর সরকারদের মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থেকে থাকে তারও উত্তর তারা চাইতে পারেন। এই প্রশ্নগুলো করেছিলে যে কোথায় কোথায় কলকাতা পুলিশের তদন্তে গাফিলতি হয়েছে, সেটা তুমি করেছিলে ওখানে? সেই দিনকে কলকাতা পুলিশ এই সমস্ত কিছু করবার কোনো স্কোপই দেয়নি। সেদিনকে কলকাতা পুলিশ করজোর করে একটাই কথা খালি বলে গেছে, আপনারা সোশ্যাল মিডিয়া এই সময় ইত্যাদি ইত্যাদি করবেন না, ইত্যাদি ইত্যাদি বলবেন না, এর ফলে এই অসুবিধা হচ্ছে, ফেক নিউজ ছড়ানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই তো বেসিক কথা। কিন্তু যে কথাটা আমি তৃণমূলের কাছে জানতে চাইছি, তৃণমূলের স্পোক্স পার্সনের কাছে, একবার কাইন্ডলি পরিষ্কার করে বলুন কোন আইনের ধারাটা বর্তমানে নেই যার জন্য আরজিকরের তদন্ত করা যাচ্ছে। আমি একদম সায়নের ক্যাটাগরি প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত সায়নকে পার্টির ঊর্ধ্বে উঠে আগে একজন হিউম্যান বিইং হয়ে ভাবতে হবে যে একজন মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনা ঘটার পর বলেছেন দোষীদের চরমতম শাস্তি চাই, প্রয়োজনে ফাঁসি চাই। আর সেই রাজ্যেরই আরেকজন মুখ্যমন্ত্রী যখন বানতলায় অনিতা দেওয়ান হয়েছিল বলেছিল ইট হ্যাপেন্স, এরকম তো কতই হয়। পার্থক্যটা হচ্ছে অ্যাপ্রোচের, মানবিকতার সাথে দেখার একটা ভিন্ন অপরাধে। এই কম্পারেটিভ অ্যানালিসিস করতে গেলে কিন্তু মাঝখানে পার্ক স্ট্রিট কাণ্ড আসবে, কাটোয়া কাণ্ড আসবে, কামদুনি কাণ্ড আসবে, কম্পারেটিভ অ্যানালিসিসে গেলে কিন্তু সেটা তোমাদের জন্য স্বস্তিদায়ক হবে না। এটা খুব ভালো যে শুভবুদ্ধির কামদুনি রেপিস্টদের কোর্টে মামলা করে ছাড়ানো কে? ফিরোজ এডুলজি যে ইডি সিবিআই এর আইনজীবী, সে কামদুনিতে রেপিস্টদের পক্ষ থেকে দাঁড়িয়ে তাদের ছাড়াচ্ছে, আবার এই মামলায় গিয়ে তারা আরেক নাটক করছে। এই ফিরোজ এডুলজি এর পরিচয়টা কি? হিন্দু মহাসভার কোন পক্ষে রয়েছেন ফিরোজ এডুলজি? হিন্দু মহাসভার কোন পক্ষে রয়েছেন? সেই কামদুনির ঘটনায় আমি ডক্টর
খান্নার কাছে আসবো। ডক্টর খান্না, আমরা যে দাবি দাওয়াই এক সেকেন্ড আসবো সায়ন, আমরা যে দাবি দাওয়াই করি না কেন, ফাইনালি তো গোটাটাই হচ্ছে যারা ল মেকার্স, সেই ল মেকার্সদের উপর নির্ভর করে। এই ল মেকার্সদের সদিচ্ছা এই ধরনের অপরাধ রোধে বা এই ধরনের অপরাধ ঘটে যাওয়ার পর তার হ্যান্ডলিংয়ে, এই ল মেকারদের সদিচ্ছা সম্পর্কে আপনি কি কনভিন্সড? দেখুন, এই যে ফাস্ট ট্র্যাকার কোর্টের কথা বললেন, তো 2019-এ কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে ইন্ডিয়াতে সব রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট শুরু হয়েছিল। 31 স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে 30 জন ইমপ্লিমেন্ট করে। পশ্চিমবঙ্গে কিন্তু এখনো শুধু 3খানা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, এবং যদি তাড়াতাড়ি আপনি না ইমপ্লিমেন্ট করেন, তাড়াতাড়ি যদি ল মেকাররা লটাকে ইমপ্লিমেন্টই না করে, তাহলে কোথায় দোষীরা শাস্তি পাবে আর কোথায় ব্যাপারটা কোথায় গড়িয়ে উঠবে? এটা তো ইমিডিয়েটলি আগেও করা উচিত, এখনই ইমিডিয়েট করলে কিন্তু যত তাড়াতাড়ি এই ব্যাপারটাকে সমাধান করা যায় সেটা বেটার। আমাকে একটা কথা বলুন, যে এই যে আমরা যখন রাত দখলের যে রিক্লেম দ্য নাইট 14ই অগস্ট আমরা যেটা দেখেছিলাম, সেখানে আমি নিজেও গিয়েছিলাম, আমি কলেজ স্ট্রিটে ছিলাম, সেখানে দেখেছি বিভিন্ন মানে ক্রস সেকশন অফ সোসাইটি তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করেছেন, যার মধ্যে যারা চিকিৎসক ফ্রেটার্নিটির তারাও এসেছেন। গতকালের যে নবান্ন অভিযান বা আজকের যে বন্ধ, আপনার কি মনে হয় যে ডক্টরস ফ্রেটার্নিটির এই নবান্ন অভিযান বা এই বন্ধ, তাতে পার্টিসিপেশন আপনি দেখেছেন গত দুদিনে? না, বন্ধে পার্টিসিপেশন দেখিনি। আমার মনে হয় বন্ধ করা উচিত ছিল না। কালকেও তো বন্ধই ছিল। কালকে যে অভিযানটা চলেছে মোটামুটি পুরো কলকাতা তো একদম স্থির হয়ে গেছিল, বন্ধের মতোই ছিল। বন্ধ করে তো কিছু হবে না, কিন্তু দিস ইজ আ স্পন্টেনিয়াস রিয়াকশন অফ এভরি স্ট্রাটা অফ সোসাইটি, be it doctor, be it a professional engineer, be it a lawyer, be it a student, be it anybody. Everybody is very upset. And কিন্তু I think the best example is Mohun Bagan, East Bengal and Mohammedan Sporting. 3 জন দল যে এক দুজনকে দেখতে পারে না, কিন্তু এই ঘটনা নিয়ে একসঙ্গে মিছিল করেছে, একসঙ্গে সবকিছু প্রশ্ন করেছে, এটা ঠিক নয়। It's something which is shameful for the entire society. There is no room for such things. এবং তারই আমরা রেশ দেখেছি ডক্টর খান্না। গতকাল যখন ডুরান্ডের সেমিফাইনাল হচ্ছে তখন টিফো, এবং সেই টিফোতে ইস্টবেঙ্গল মোহনবাগান, যে মোহনবাগানের খেলা ছিল, কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়ের যে আবেগ সেটাকে তার মধ্যে অ্যাকোমোডেট করা হয়েছে। ডক্টর খান্না বোধহয় শুনতে পাচ্ছেন না? সরি, আপনি শুনতে পাচ্ছেন, আমি লাস্ট পার্ট শুনতে পাইনি। কিন্তু আপনি এই যে স্পন্টেনিয়াস যে প্রতিবাদের কথাটা আপনি বললেন, আপনি এমনকি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর কথাও তুললেন। আমরা গতকাল দেখেছি যে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগানের ম্যাচ ছিল, সেখানে টিফোয় একই সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রতিবাদ অ্যাকোমোডেট করানো হয়েছে। ডক্টর খান্না সম্ভবত শুনতে পাচ্ছেন, আওয়াজটা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি আসবো, পরে কিন্তু আর শুনতে পাচ্ছি। আমি আসবো ডক্টর খান্না আপনার কাছে। আমি একটু সর্বরিদির কাছে আসি। সর্বরিদি, একজন পুলিশ কর্মী, তিনি ইনজিওর্ড হয়েছেন, তার চোখের দৃষ্টি, একটা চোখের দৃষ্টি সেটা ফিরবে কিনা সেটা নিয়ে ঘোর অনিশ্চয়তা। একজন পুলিশ অফিসারের মাথা ফেটেছে। আমরা দেখেছি জলকামান চলেছে, সেখান থেকে যে প্রতিবাদ, আজকেও যে মিছিল চলছে, যেটা নিয়ে খুব চর্চা চলছে, এই চর্চাও এসছে যে সেখানেও লিঙ্গ বৈষম্যমূলক শব্দের ব্যবহার, লিঙ্গ বৈষম্যমূলক ভঙ্গিমা, হাতে চুড়ি পরা। আজকে যখন সুকান্ত মজুমদাররা মিছিল করছেন, তার পাশে মহিলারা, আমি খুব লজ্জিত, অত্যন্ত লজ্জিত, আমি এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাকে। এবং আমি যেটা সবসময় মনে করি যে এই পুরুষতান্ত্রিকতা, লিঙ্গ বৈষম্য, এগুলোর ধারক এবং বাহক শুধুমাত্র এক অংশের পুরুষরা নয়, এক অংশের মহিলারাও। আজকে আমরা সেই ছবি দেখেছি। আপনার মনে হয় না যে এগুলো নিন্দনীয়? না, দেখুন, হ্যাঁ, আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিষয়টা, আপনি চুরি পরে আছেন, আপনি কি দুর্বল? না না না, চুরির উপরে মহিলাদের সবলতা বা দুর্বলতা কিছুই নির্ভর করে না। একজন মহিলা তার আত্মবলে সবল হয়। একদম আত্মবলে পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, পুলিশ কর্মীর চোখ নষ্ট হওয়াটা যতটা দুঃখের, যতটা সেটা খারাপ,
ততটাই আমি কালকে এমন অনেকগুলো বাচ্চাকে দেখেছি রক্তাক্ত মুখ, একদম সেটাও বাচ্চা, খারাপ। সেটাও খুব খারাপ। এটাও হওয়ার কথা ছিল না, এটাও হওয়ার কথা ছিল না। বাচ্চাগুলোর কিন্তু রক্তাক্ত হবার কথা ছিল না। আর যেটা বারবার বলা হচ্ছে যে এটা বিজেপি আড়াল থেকে, আমি আপনাকে বলছি যে কালকে কিন্তু আমার চোখে পড়েছে 75 থেকে 80 বছর বয়সের এমন বৃদ্ধ বৃদ্ধা, দুপাশে নাতিরা বোধহয় হাত ধরে তাদেরকে নিয়ে যাচ্ছেন, তারা বলতে বলতে যাচ্ছে, প্রতিবাদের কথা বলছে। সুতরাং এটাকে এই আন্দোলনটাকে এক সেকেন্ড, এই আন্দোলনটাকে একদম চাপিয়ে দেওয়া একদম এটা কিন্তু ঠিক হচ্ছে না। বলছি বিজেপি জানে ওরা দলের পতাকা নিয়ে দেখলে ওদের সাথে মানুষ থাকবে না, এবং বিজেপি সেই মনোভাবকে আপনাদের সঙ্গে আছে কিনা ভেবে দেখবেন। হয়েছে তো আপনার বলা। দ্বিতীয় কথা, বিজেপি সেই মনোভাবকেই পোষণ করে যেটা গতকালকে ওই বিজেপির একজন, আমি দেখলাম ছাত্র বোধহয় সম্ভবত ইতিহাসের MBA ছাত্র, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একজন বয়স্ক মানুষ, একটা জোব্বা পরে এসেছিলেন, দাড়ি ফাড়ি রয়েছে, উনি হঠাৎ করে বললেন হাতে চুরি পরে বসে আছো। আরে হাতে চুরি পরাটা কোনো দুর্বলতা নয়, যে চুরি পরে সে রাষ্ট্র শাসনও করতে পারে, যে চুরি পরে সে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে। এটা যেমন নিন্দনীয়, আজকে মিছিলে সুকান্ত মজুমদার বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা, তোমাদের দলের একাধিক নেতাকেও এটাই আমরা কোথাও প্রতিবাদ করতে গিয়ে আসলে লিঙ্গ বৈষম্যমূলক কথা বা রেটরিক সেটাই প্রয়োগ করছে কি? এই প্রবল রাজনীতির ঘোলা জলে আসলে কি বিচারের বাণী সেটা ক্রমশ পেছনের সারিতে চলে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু খুব জোরালোভাবে সামনে আসছে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।